12 ফেব্রুয়ারি বিএনপি সারা দেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা ও সমাবেশের ঘোষণা। জানাবো মানবাধিকার লঙ্ঘন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গুরুতর প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। জানাবো সংস্কার নিয়ে রাজনৈতিক নেতাদের মত, আলোচনা টেবিলে সমাধানের পথ। এবং সর্বশেষ জানাবো ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সভা, তেল পেতে অন্যান্য পণ্য ক্রয়ের শর্ত দিলেই ব্যবস্থা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 12 ফেব্রুয়ারি বিএনপি সারা দেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা সমাবেশের ঘোষণা। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে আগামী 12 ফেব্রুয়ারি 2025 থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা সমাবেশ অনুষ্ঠিত হবে। মানবাধিকার লঙ্ঘন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গুরুতর প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। সাবেক স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন অভিযোগের গুরুতর প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। তদন্তে দেখা গেছে 2024 সালে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলন দমনের নৃশংস পন্থা অবলম্বনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার প্রত্যক্ষ ইন্ধন দিয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এই তদন্তের 100 পৃষ্ঠার বেশি প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে জাতিসংঘ। সরকারের নির্ভরযোগ্য বেশ কয়েকটি সূত্রে তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, চলতি বছরের জানুয়ারির শেষ দিকে নিজেদের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের একটি প্রতিবেদন বাংলাদেশ সরকারের কাছে পাঠায় জাতিসংঘ। ওই সময় সরকারের কাছ থেকে এই প্রতিবেদনের প্রতিক্রিয়া চাওয়া হলে সেটি দেওয়া হয়। এরপরই প্রতিবেদন চূড়ান্ত করে জাতিসংঘ। প্রতিবেদনে পাওয়া তথ্যের বিষয়ে সরকারের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, জুলাই আগস্টের নৃশংসতায় বিগত সরকারের প্রত্যক্ষ ইন্ধন পেয়েছে জাতিসংঘ তদন্ত কমিশন। বিশেষ করে সরকারের উচ্চ পর্যায়ের নেতৃত্বের উপর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তবে কিছু কিছু ঘটনা লোকমুখে শোনা বা পুরোপুরি তথ্য প্রদান না করতে পারে তদন্ত কমিশন পুনরায় ওই সব ঘটনাবলী তদন্ত করার পরামর্শ দিয়েছে। প্রতিবেদনটিতে জুলাই আগস্টে কি কি ঘটেছে এবং ভবিষ্যতে করণীয় নিয়ে পরামর্শ দেওয়া হয়েছে। জানা গেছে, এই প্রতিবেদনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্ব সহ এসেছে। এতে আবু সাইদের মারা যাওয়া ছবি ব্যবহার করা হয়েছে। পুলিশ যে আবু সাইদকে গুলি করেছে এবং গুলিতে তার শরীর থেকে রক্ত ঝরছে এমন ছবি খুব কাছ থেকে জুম করে দেখানো হয়েছে। এছাড়া পুলিশের গুলির সময় তার কাছে যে কোনো অস্ত্র ছিল না সেটিও এতে উল্লেখ করা হয়েছে। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গুলি করার পরও মানুষ সরে যায় না বলতে শোনা এই পুলিশ কর্মকর্তার ভিডিও রাজধানী যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচারে গুলি করে মানুষ মারা দৃশ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে জুলাইয়ের বেশ কিছু ঘটনার জন্য সরেজমিনে থাকা আইন শৃঙ্খলা বাহিনীকে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী করা হয়েছে। এছাড়া ছাদ থেকে শিক্ষার্থীদের ফেলে দেওয়ার একটি ঘটনা প্রতিবেদনে উঠে এসেছে। সরকারের এক জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, মদ্দা কথায় বিগত সরকারের ওপর জুলাই আগস্টের নৃশংসতার দায় যাচ্ছে। আগের সরকারের প্রত্যক্ষ ইন্ধনে যে শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে সেটি প্রতিবেদনে আছে। তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার বিভিন্ন উৎস থেকে যেসব তথ্য ও প্রমাণ পেয়েছে সেগুলো জাতিসংঘের তদন্ত কমিশনকে দিয়েছে। সরকারের কাছ থেকে পাওয়া তথ্য প্রমাণ এবং তদন্ত কমিশন যেসব সাক্ষাৎকার নিয়েছে সবকিছু মিলিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে তারা। আমাদের দেওয়া এবং তাদেরটা মিলিয়ে 1 জুলাই থেকে 15 আগস্টের উপর ভিত্তি করে প্রতিবেদন হয়েছে। প্রতিবেদনে জুলাই আগস্টে কি কি ঘটেছে এবং ভবিষ্যতে করণীয় নিয়ে পরামর্শ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যেসব ঘটনা ঘটেছে সেগুলো প্রয়োজনে পুনরায় তদন্ত করার পরামর্শ দিয়েছে জাতিসংঘ। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। এরপর 8 আগস্ট পতিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর জুলাই ও আগস্টের শুরুতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ককে চিঠি লেখেন। পরবর্তী পদক্ষেপ তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রুরি ম্যানগোফেনের নেতৃত্বে 3 সদস্যের একটি অগ্রবর্তী দল গত বছরের 22 আগস্ট থেকে 29 আগস্ট পর্যন্ত ঢাকা সফর করেন। এরপর তদন্ত করার জন্য জাতিসংঘের মূল দল তথা তথ্যানুসন্ধান দল 1 মাসের বেশি সময় বাংলাদেশে অবস্থান করে বাংলাদেশে ঘটে যাওয়া গত জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ 15 ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে। তদন্তের স্বার্থে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছে।
সংস্কার নিয়ে রাজনৈতিক নেতাদের মত, আলোচনার টেবিলে সমাধানের পথ। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে আলোচনার টেবিলের সমাধান খুঁজবে রাজনৈতিক দলগুলো। এর আগে তারা নিজ নিজ দলীয় ফোরামে এসব সুপারিশ নিয়ে আলোচনা পর্যালোচনা করবে। কমিশনের কোন কোন সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা তুলে ধরবে রাজনৈতিক দলগুলো। পাশাপাশি যে বিষয়গুলো নির্বাচিত সরকার করবে সেগুলোই সুস্পষ্ট মতামত দেবেন নেতারা। বিশেষ করে সংবিধানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে হাত দিতে নেতারা আরও চিন্তাভাবনার পর সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন। বিষয়টি তারা নির্বাচিত সরকারের হাতেই ছেড়ে দেওয়ার কথা বলেছেন। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ৬ সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসব কথা বলেন। তারা বলেন, কমিশনের প্রস্তাবগুলোই চূড়ান্ত নয়, দেখার বিষয় এসব থেকে কোন কোন প্রস্তাব বাস্তবায়নের জন্য সরকার গ্রহণ করে। কেউ বলেছেন বেশ কিছু প্রস্তাব গ্রহণযোগ্য, অনেকেই বলেছেন রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সংস্কার সুপারিশ বাস্তবায়ন করতে হবে। প্রায় সবাই সংবিধানের মতো গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন। চলতি মাসের মাঝামাঝি সংস্কার প্রতিবেদনগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরুর সম্ভাবনা আছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংলাপের মাধ্যমে আগামী নির্বাচনের পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। সংস্কারের সুপারিশ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবগুলো আমরা আনুষ্ঠানিকভাবে পাওয়ার পর আলোচনা করব। এছাড়া সরকারও বিষয়গুলো নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলবে। তিনি বলেন, আমরা প্রস্তাবগুলো দলের নীতি নির্ধারণী ফোরামে আলোচনার পর বিস্তারিত জানাবো। বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এ প্রসঙ্গে বলেন, এখন তো কেবল সংস্কার কমিশনের প্রস্তাবগুলো এসেছে, এটাই চূড়ান্ত নয়। প্রস্তাবগুলো থেকে সরকার কোনটা বাস্তবায়ন করবে, কোনটা গ্রহণ করছে, এটা নিয়ে রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারের সঙ্গে সরকার মত বিনিময় করবে। এ ব্যাপারে পক্ষে বিপক্ষে আরো যোগ বিয়োগ হবে, তখন কথা বলবো। এটার অর্থ এই নয় যে এটি সরকার গ্রহণ করে নিয়েছে। তিনি আরো বলেন, প্রস্তাব তো আসতেই পারে, এক একটা কমিশন এক একটা প্রস্তাব দিয়েছে। ওই কমিশনের সদস্য যারা, তারা যেটাকে ভালো মনে করেছেন বা অধিকাংশ কমিশন সদস্য যে মত দিয়েছেন সেটিকে তারা প্রস্তাব আকারে দিয়েছেন। এখন কোনটা সরকার গ্রহণ করবে এটা বোঝা যাচ্ছে না। গ্রহণ করলে তারা রাজনৈতিক দলগুলোর মতামত চাইবে। ৬ সংস্কার কমিশনের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সংস্কার কমিশনের রিপোর্টগুলো থেকে স্বল্প ও দীর্ঘমেয়াদী সংস্কারগুলো পৃথক করা হচ্ছে। নির্বাচনের আগে বাস্তবায়ন করা যায় এমন স্বল্পমেয়াদী সুপারিশ এবং যেগুলোর বিষয়ে ঐকমত্য প্রয়োজন সেগুলো চিহ্নিত করা হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এসব বিষয়ে ঐকমত্য স্থাপনে জোর দেওয়া হবে। এরপর নির্বাচিত সরকার দীর্ঘমেয়াদী যেসব সংস্কার করবে সেগুলো নিয়ে আলোচনা হবে। পাশাপাশি চলতে থাকবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচারিক কার্যক্রম সহ এই সরকারের অন্যান্য কর্মকাণ্ড। ৬ কমিশনের একটি সংবিধান সংস্কার কমিশন, বিদ্যমান প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দের পরিবর্তন এনে নাগরিকতন্ত্র ও জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দ প্রতিস্থাপনের সুপারিশ করেছে কমিশন। এছাড়াও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, সংসদের মেয়াদ ৪ বছর করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, মোট আসন ৫০৫, এর মধ্যে নারী আসন ১০০, নির্বাচনে অংশ নেওয়ার ন্যূনতম বয়স ২১, সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন এবং ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়, এমন উল্লেখযোগ্য সুপারিশ করেছে তারা। এর বাইরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে ৪ মাস, না ভোটের প্রচলন, গণভোট, ব্যালটের পাশাপাশি অনলাইন ভোটিং সিস্টেমের প্রস্তাব দিয়েছে তারা। দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদে ৫০০ আসন করার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও। এছাড়া জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সংসদ সদস্য এবং সব স্থানীয় জনপ্রতিনিধিদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান এবং নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রার্থী করার সুপারিশও রয়েছে। এছাড়া দুর্নীতি দমন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনও অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ দিয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে কমিশনের অনেক সুপারিশই গ্রহণযোগ্য, তবে সংবিধানে হাত দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজটি আরও চিন্তাভাবনার পাশাপাশি জাতীয় ঐকমত্যের আলোকে হতে হবে। বিষয়টি তারা নির্বাচিত সরকারের হাতে ছাড়ার কথা বলেছেন। জানতে চাইলে এই প্রসঙ্গে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মতো ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়, সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন, না ভোটের বিধান, তরুণদের মধ্য থেকে ১০ ভাগ নির্বাচন, মনোনয়ন দেওয়া, এসব গ্রহণযোগ্য সুপারিশ আমরা তো চাই। তবে এর জন্য সংবিধান সংশোধন প্রয়োজন হবে, যা নির্বাচিত সরকারের হাতেই ছেড়ে দেওয়া ভালো। তিনি বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়টি স্পষ্ট না, উচ্চকক্ষ কিভাবে হবে তাও পরিষ্কার না। এসব সিদ্ধান্ত নিতে গেলে বৃহত্তর জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়োজন হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ প্রসঙ্গে বলেন, অধিকাংশ সংস্কার প্রস্তাবকে আমি ইতিবাচক হিসেবেই দেখি। প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান একজন ব্যক্তি না হওয়াটাই বাঞ্ছনীয়। ২ বার প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি আবার রাষ্ট্রপতি হতে পারবেন কিনা এগুলো মনে করি আরো চিন্তা ভাবনার বিষয় আছে। সংখ্যানুপাতিক ভোট তো আমাদের পুরনো অবস্থান।
আমরা মনে করি সংসদকে প্রতিনিধিত্বমূলক করার ক্ষেত্রে বহু চিন্তা বহুমত প্রয়োজন। এটা সংখ্যানুপাতিক হলে গণতান্ত্রিক হয়, ভালো হয়। তবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক বলা যাবে না। সেটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করছে। নিম্নকক্ষ পার্লামেন্টের প্রচলিত পদ্ধতিতে হতে পারে, আর দলগুলোর প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ পার্লামেন্টের প্রতিনিধিত্ব হতে পারে। এটা আমরা মনে করি। তরুণদের জন্য 10 ভাগ প্রতিনিধিত্ব রাখাকে আমরা অযৌক্তিক মনে করি। সংসদের মেয়াদ মনে হয় 5 বছর থেকে কমিয়ে 4 বছর করার একটা প্রস্তাবনা আছে। আমি ব্যক্তিগতভাবে এটাকে ইতিবাচক মনে করি। তবে প্রস্তাবে যেগুলো আসুক না কেন তা ঐক্যমতের ভিত্তিতে করা উচিত। যেসব বিষয়ে আমরা সবাই একমত হব সেসব সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। এ প্রসঙ্গে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বরাবরই সমর্থন দিয়েছি। সংস্কার কমিশনের কিছু কিছু প্রস্তাব আছে যেগুলো বাস্তবে অনেক জটিলতা তৈরি করবে। এই প্রস্তাবনাগুলো যদি বাস্তবায়ন করা হয় তাহলে অন্যদের মধ্যে একটা নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। সেক্ষেত্রে যাই বাস্তবায়ন করা হয় সেটুকু রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে করতে হবে। যেমন প্রস্তাবনার 10% তরুণ প্রতিনিধিদের কথা বলা হয়েছে। আসলে রাজনৈতিক দলের একটা মনোনয়ন বোর্ড থাকে, সেখানে সিদ্ধান্ত নেবে আসলে কাদের মনোনয়ন দেবে। এখন তরুণেরা সীমাবদ্ধতা কি, কত বয়সের তরুণদের দিবে, এটা সংস্কার কমিশনের প্রস্তাব করতে পারে না, একটা রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিতে পারে না। সংসদ নির্বাচনের জন্য 21 বছরের যে বিধানের সুযোগ থাকা উচিত, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে খুব কম পাওয়া যাবে। আমার মনে হয় এ সময় পথ পরিবর্তনের মাধ্যমে তারা যে ভূমিকা রেখেছে সেক্ষেত্রে তাদের জন্য এই বিধানটা রাখা যেতে পারে। তিনি আরো বলেন, একই ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধান এবং সরকার প্রধান না থাকা, 2বারের বেশি প্রধানমন্ত্রী না থাকা, এমন সিদ্ধান্তকে পজিটিভ মনে করি। একটা গণতান্ত্রিক সংস্কার চাই। আমরা ভালো একটা সুযোগ পেয়েছি, এটাকে কাজে লাগিয়ে পরিবর্তনগুলো যদি করতে না পারি তাহলে আগামী দিনে আর সম্ভব হবে না। প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, এরই মধ্যে 6 সংস্কার কমিশনের প্রধানের সঙ্গে বৈঠক করে সংস্কার কার্যক্রম সম্পর্কে ধারণা নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে সিদ্ধান্ত হয় কমিশনের রিপোর্ট 2 ভাগে ভাগ করা হবে। একটি ভাগে আশু সংস্কার যেগুলো দ্রুত করে ফেলা সম্ভব সেগুলো থাকবে, অন্য ভাগে কাঠামোগত সংস্কার যেগুলোর জন্য প্রক্রিয়াগত জটিলতা রয়েছে সেগুলো থাকবে। যে সংস্কারগুলো সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে করতে পারবে সেগুলো রাজনৈতিক দলগুলোকে অবহিত করে সংস্কার করা হবে। যে সংস্কারগুলো ব্যাপক সেগুলোর জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দল এবং অন্য অংশীদারদের সঙ্গে বৈঠক শুরু হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা সাপেক্ষে এ মাসের মাঝামাঝিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। সেদিন থেকে জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ শুরু করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।